গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প আবরণ। পাটের ক্ষেত নিড়িয়ে দুপুর রোদে বাড়ি ফিরে এসে বংশী দেখল ঘরের ঝাঁপ ভেতর থেকে বন্ধ। বিরক্ত হয়ে ঈষৎ কর্কশ্বরে স্ত্রীর উদ্দেশ্যে বংশী ধমক দিয়ে উঠল, দিন দুপুরে দৌড় এটে ঘরের মধ্যে করছিস কি শুনি? দৌড় খুলে দে। কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। বংশীর গলা আরও চড়ে গেল, গ্রাহ্যই হচ্ছে না, বলি খুলবি দৌড় না বন্ধ করে থাকবি? এবার চাঁপা স্বামীর চেয়েও উচ্চতর গ্রামে চেঁচিয়ে উঠল, না বন্ধ করে থাকবো কেন? ন্যাংটা হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে লোককে দেখাবো স্বামীর আমার কেরামতি কতখানি। ভাত কাপড়ের কেউ নয়, কেবল পীড়িতের গোসাই। বংশী জ্বলে উঠে বলল, দিন নেই রাত নেই 24 ঘন্টা কেবল ভাত কাপড়ের খোটা? ভাত কাপড় আমি দেই না তো তোর কোন বাপে এসে দেয় রে হারামজাদে? খুলে দে দরজা, নইলে লাথি মেরে ভেঙে ঘরে ঢুকবো বলে দিচ্ছি। বলে বংশী সত্যি একটা ধাক্কা দিল ঝাঁপে। চাঁপা এবার শঙ্কিত কাতর কণ্ঠে বলল, এক্ষুনি এসো না কিন্তু, পায়ে পড়ি তোমার, আমি বড় বেসামাল হয়ে আছি। ও। বংশী একটু মুচকি হাসল। তারপর চাঁপা সত্যি কতখানি বেসামাল হয়েছে দেখবার জন্য আস্তে আস্তে এগিয়ে গিয়ে বেড়ার ফাঁকে চোখ রাখল। এই গরমের মধ্যে সেই ছেঁড়া ময়লা কাঁথাটা সর্বাঙ্গে জড়িয়ে চাঁপা কতগুলি টুকরো টুকরো ছেঁড়া ন্যাকড়া জোড়া দিচ্ছে। বংশী জিজ্ঞাসা করল, শাড়িখানা একেবারে গেছে নাকি? চাঁপা চমকে উঠে পেছনে তাকিয়েই বেড়ার ফাঁকে বংশীর দুটো কৌতূহলী চোখ দেখতে পেয়ে তাড়াতাড়ি 2 হাতে সেই ফাঁক চেপে ধরে বলল, ছি ছি ছি, আবার এখানে এসে দাঁড়িয়েছ? সরো সরো শিগগির, আমি কি গলায় দড়ি দিয়ে মরবো তোমার জন্য? বংশী সরে এসে বলল, আমি তো আর পরপুরুষ নই, স্বামী, আমার কাছে অত লজ্জা কিসের তোর? চাঁপা ঝংকার দিয়ে উঠল, আহা কি সাধের স্বামী আমার! এই 1 বছরের মধ্যে একখানা কাপড় দিতে পারল না জুটিয়ে, তার আবার স্বামী বলতে লজ্জা করে না? কাপড় চাপার নেই অনেক দিন ধরেই, কিন্তু বংশী কি নিশ্চিন্ত হয়ে বসে আছে? সে কি কম চেষ্টা করেছে হাটে গঞ্জে একখানা কাপড়ের জন্য? কিন্তু কোথাও নেই কাপড়। সব দোকানদারের মুখেই এক কথা, নেই নেই। ওবার যেমন চাল ছিল না, এবার তেমনি এক গাছে সুতোও কোথাও জুটছে না। বংশীর নিজের জন্য ভাবনা নেই, কাপড়ে তার দরকার করে না। সেই সস্তার বাজারে বছরে একখানার বেশি তার কাপড় লাগেনি। এখন তো 24 ঘন্টা গামছা পরে কাটে। কেবল হাটে বাজারে বের হবার সময় ন্যাকড়া ট্যাকড়া যা হোক কিছু একটা জড়িয়ে নিলেই হয়। কিন্তু আমার সমস্ত বউয়ের দেহ কি গামছায় ঢাকে? আর সেই গামছায় কি ছাই আছে দেশে? 1 হাতি সোয়া হাতি গামছার দাম 5 শিকে 1.5 টাকা। বংশী স্ত্রীর উদ্দেশ্যে বলল, কিন্তু আমার ন্যাংটো হয়ে পড়লি কি করে? সকালেও তো কি একটা পড়েছিলি? চাপা বলল, বেনারসি পড়েছিলাম। শাড়ি গয়নায় গা তো আমার ভরে রেখেছ কি না? জল ভরে কলসিটা কেবল কাঁখে তুলতে গেছি, কাপড়খানা একেবারে রঞ্জে রঞ্জে খসে গেল। বাড়ি আর আসতে পারি না, এমনি দশা। গলাদের বিনোদ ছিল ঘাটে, আমার ইচ্ছে করতে লাগলো গলায় দড়ি দিই। বংশী ধমক দিয়ে বলল, অমন দড়ি দড়ি করিস নে। মুখের 1 লজ হয়ে গেছে কেবল দড়ি আর দড়ি, শেষ পর্যন্ত দড়িতেই টানবে। বংশীর মনে পড়ল, ঝুমুর কান্দির গোকুল মণ্ডলের মেয়ে সত্যি নাকি গলায় দড়ি দিয়েছে। কালকের হাটে সবাই বলাবলি করছিল। নদী থেকে একটা ডুব দিয়ে এসে বংশী বলল, ভাতটা দিবি না ঘরে খিল দিয়ে থাকবি সারাদিন? চাপা সানুনয়ে বলল, সব আছে রান্নাঘরে, নিজে এবেলা নিয়ে থুয়ে খাও। কেন, তুই আসতে পারবি নে? অবুজের মতো কথা বলছো কেন? দেখছো না দশা, কি করে বেরোই? বংশী রাগ করে উঠল, ঢং দেখো মাগির, একেবারে লজ্জাবতী লতা। কাঁথা জড়িয়ে আয় না, না হয় আমি চোখ বুজে থাকবো, চাইবো না তোর দিকে। রঙ্গ করিস না এখন, খিদেই জ্বলে যাচ্ছে পেট। নিজে তো 1 গাদা পান্তা সে দিয়ে বসে আছিস। চাপাও সক্রোধে বলল,
আছে তো আছি, পারবো না আমি বেরোতে। কেন, একবেলা বেড়ে খেতে পারো না? হাতে কি কুট হয়েছে? বংশী বলল, তেজ দেখো মাগির। আচ্ছা শিখে দেখব ক্ষণ তেজ তোর ভাঙা যায় কি না। ঘরে গিয়ে দেখে ভাত বাড়াই আছে, সব গুছিয়ে টুছিয়ে ঠিক করে রেখে গেছে চাপা। কলমি শাক চচ্চড়ি আর তার পাশে খানিকটা কাসুন্দি আর একটি কাঁচা লঙ্কা সযত্নে রেখে দিয়েছে। দেখে মনটা যেন প্রসন্ন হলো বংশীর। তবু বউটা খাওয়ার সময় কাছে বসে না থাকলে কেমন যেন খালি খালি লাগে। খেয়ে এসে তামাক সেজে বহুক্ষণ ধরে দাওয়ায় বসে বসে নিবিষ্ট মনে বংশী হুঁকো টানল। তারপর স্ত্রীর উদ্দেশ্যে বলল, কি সারাদিন রাত কি আজ বাইরেই ফেলে রাখবে নাকি? কিন্তু চাপার কোনো সাড়া পাওয়া গেল না। ভারী রাগ বউটার, মনে মনে ভারী অভিমান। হুঁকো টানতে টানতে তারপর হঠাৎ এক দুষ্ট বুদ্ধি খেলল বংশীর মাথায়। দাওয়ার বেড়ায় গোজা কাঁচিখানা আস্তে আস্তে তুলে নিয়ে ঝাঁপের এক পাশের দড়ি দিল কেটে। তারপর ঝাঁপটা সামান্য একটু টেনে পা টিপে টিপে ঘরে ঢুকল। কিন্তু স্ত্রীর দিকে চোখ পড়তেই পা এগোলো না বংশীর। একেবারে সম্পূর্ণ নগ্ন দেহ, মাদুরের উপর চিত হয়ে শুয়ে চাপা কখন ঘুমিয়ে পড়েছে। মোটার ময়লা কাঁথাটা লুটোচ্ছে পায়ের কাছে। গরমে বেশিক্ষণ বোধহয় আর গায়ে রাখতে পারেনি, ঘুমের ঘোরে লাথি মেরে ঠেলে ফেলেছে। পাশে ছেঁড়া টুকরো টুকরো ন্যাকটাগুলো ইতস্তত ছড়ানো। সেলাই করে সুবিধে হচ্ছে না দেখে গায়ের রাগে চাপা নিজেই বোধহয় সেগুলি আবার টেনে ছিঁড়েছে। পলকের জন্য সেই নিরাবরণ নারী দেহের দিকে তাকিয়ে বংশী চোখ ফিরিয়ে নিল। এর জন্য কি কম লোভ ছিল বংশীর? এক এক রাত্রে কি কম খোসামত করেছে বউকে? আজ আর কোনো বাধা নেই, কিন্তু আজ দুটো চোখ ভালো করে বংশী মিলতে পারল না। ছি ছি ছি। তাড়াতাড়ি সেই মোটা কাঁথাটা স্ত্রীর দেহের উপর বংশী তুলে দিতে গেল। একটু নাড়াতেই চমকে জেগে উঠল চাপা। তারপর স্বামীর দিকে এক দুর্বোধ্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আবার ঢাকতে যাচ্ছ কেন? নাও, ওটাও খুলে নাও। বংশী তার দিকে তাকিয়ে বলল, টাকা নিতে এসেছিলুম, শহর থেকে নিয়ে আসছি কাপড়। বাঁশের চোঙার ভেতর থেকে খান 4-5 1 টাকার নোট বের করে নিয়ে বংশী দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু কি দেখল বংশী? বাড়ি ছাড়িয়ে অনেক দূরে সে এসে পড়েছে, কিন্তু চাপার সেই দেহ কিছুতেই যেন চোখের সামনে থেকে সরে যেতে চাইছে না। ছি ছি ছি। যেভাবেই পারুক চুরি করে হোক ডাকাতি করে হোক কাপড় একখানা আজ এনে দিতেই হবে বউকে, নইলে গোকুল মণ্ডলের মেয়ের মতো চাপাও হয়তো কখন গলায় দড়ি দিয়ে বসবে। যে লজ্জা চাপার, আর দিনে দুপুরে যে কাণ্ড আজ করে বসল বংশী। কাঠফাটা রোদে মাইল আড়াই রাস্তা পাড়ি দিয়ে বংশী গোপীগঞ্জে এসে পৌঁছল। গত হাটবারেও শহরের সব দোকানে বংশী একখানা কাপড়ের জন্য প্রায় মাথা কুটাকুটি করেছে। রাগ করে ভেবেছে আর আসবে না, কিন্তু না এসে উপায় কি, কাপড় আজ জোটাতেই হবে। পাড়াগা ঘেঁষা ছোট গঞ্জ, হাটবার ছাড়া দুপুরের পরে আর কোনো ভিড় থাকে না। সকালে বাজার মেলে দুপুরের আগেই একটু একটু করে ভাঙতে শুরু করে। গরমের দুপুরে ঘুমোবার উপায় নেই। নকুল সার মুদি দোকানের সামনে যে অল্প একটু ছায়া পড়েছে, সেখানে মাদুর পেতে গঞ্জের দোকানিরা খোলা গায়ে তাস খেলতে জড়ো হয়েছে। একজন খেলুড়ের কাঁধের উপর 3-4 জন করে দর্শক এবং পরামর্শদাতা এসে ঝুঁকে পড়েছে। চলতে চলতে বংশী সেখানে এসে থেমে দাঁড়াল। কাপড়ের দোকানের মালিক সুবল মল্লিকও আছে এই দলে। বংশী তার দৃষ্টি আকর্ষণ করে বলল, মল্লিক মশাই, ও মল্লিক মশাই, একবার আসবেন একটু এদিকে। সুবল বিরক্ত হয়ে পাশ ফিরে তাকিয়ে বংশীকে দেখে আরও অপ্রসন্ন কণ্ঠে বলল, কি বলছিস? আগে একবার দোকানে যদি একটু আসতেন। দোকানে? দোকানে এসে কী করব? এই পরশুদিন না বলে দিলাম তোকে কোনো রকম কাপড়ই নেই। ভেবেছিস রাতারাতি গাড়িতে গাড়িতে কাপড় এসে হাজির হয়েছে না? বংশী বলল, আগে 8 হাত হোক 9 হাত হোক কোনো রকম একখানা শাড়ি যদি দিতেন।
সুবল বাধা দিয়ে বলল, আমি গড়িয়ে দেব না? কাপড় কিনতে হয় গভর্নমেন্টের কাছে যা, থানায় যা, জজ ম্যাজিস্ট্রেটের কাছে যা। বেচা কেনা, ব্যবসা বাণিজ্য দোকানদারদের হাত থেকে উঠে গেছে, বুঝলি? বংশী বলল, আগে ঘরের মেয়ে ছেলের দিকে যে আর যাওয়া যায় না কর্তা। কে একজন রসিকতা করে বলল, তাহলে বাইরের মেয়ে ছেলের দিকে তাকাবি? বংশী তার দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে সুবলকে জিজ্ঞেস করল, কাপড় আসেনি তাহলে? সুবল বিরক্ত হয়ে বলল, না না, কতবার বলবো। বাকি 2-3টে কাপড়ের দোকান ছিল অন্য গলিতে। বংশী সেগুলিতেও একে একে চেষ্টা করে দেখল, কিন্তু কোনো মহাজনের ঘরেই কাপড় নেই। কাপড় চাইতে গেলে সবাই ধমকে ওঠে, মারতে আসে। কত ভদ্রলোকের বউ ছিঁড়া আছে ন্যাংটা হয়ে, তার চেয়ে ওর বউয়ের লজ্জা হলো বেশি। ঘুরে ঘুরে দিন কেটে গেল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। শেষ পর্যন্ত আজও কোনো সুবিধা হলো না কাপড়ের। কোন মুখে দাঁড়াবে গিয়ে বউর কাছে? চাপার কথা মনে হতেই বংশীর সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। হাঁটতে হাঁটতে বংশী আবার গঞ্জের একেবারে উত্তর প্রান্তে গিয়ে উপস্থিত হল। এখানে দোকানপাট বেশি নেই, কেবল একটা বিড়ির দোকান আর একটা সোডা লেমনেডের। পেছনে ঘনবদ্ধ কলাগাছের সারি, তার ফাঁকে ফাঁকে ক্ষীণ কয়েকটি আলোর রশ্মি এসে পড়েছে রাস্তায়। সেদিকে চেয়ে বংশী হঠাৎ থমকে দাঁড়াল। শহরের পতিতা পল্লী। ঠিক সেই সময় সুখদাও এলো বিড়ি কিনতে। উদ্দেশ্য কেবল বিড়ি কেনাই নয়, নিজেকে বিজ্ঞাপিত করাও। কাল থেকে ঘরে কোনো খদ্দের আসেনি। হঠাৎ দেশশুদ্ধ লোক যেন সচ্চরিত্র হয়ে গেছে। সুখদা যতক্ষণ ধরে বিড়ি কিনল, বিড়িওয়ালার সঙ্গে হেসে হেসে রসিকতা করল। বংশী অপলকে তাকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। কমলা রঙের শাড়িখানি ভারী চমৎকার মানিয়েছে। সুখদাও তার দিকে চেয়ে একটু মুচকি হেসে সামনের কলাবাগানের দিকে এগিয়ে গেল। বংশী খানিকক্ষণ ইতস্তত করল, তারপর দ্রুত পায়ে সুখদার পেছনে পেছনে গিয়ে তাকে ধরে ফেলল। আরও 2-3টি মেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাদের অতিক্রম করে সুখদা বংশীকে একেবারে নিজের ঘরের সামনে নিয়ে গিয়ে ফিরে দাঁড়ালো। তারপর একটু মিষ্টি হেসে বলল, অতক্ষণ ধরে কি ভাবছিলে বলো দেখি? যাব কি যাব না? নয় না, এসে কি আর জো আছে? তারপর অদ্ভুতভাবে হাসে মেয়েটি। বংশী বলল, জো নেই? বাবা রে বাবা, আবার তর্ক করে। বাইরে কেন, ঘরের ভেতরে এসে যত খুশি তর্ক করো না। কতক্ষণ বসবে? বেশিক্ষণ নয়। বাবা, ও বেলায় দেখি জ্ঞানের নারী খুব টনটনে। তা যতক্ষণই হোক, 2 টাকার কমে কিন্তু পারবো না। দেখছো না জিনিসপত্রের কি দর? এসো। বংশী পেছনে পেছনে গিয়ে ঘরে ঢুকল। মেঝেতে পাতা বিছানা। সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে সুখদা বলল, বসো, অমন আড়ষ্ট হয়ে রইলে কেন গো? হাত পা ছড়িয়ে আরাম করে বসো না। বংশী বলল, এই তো বসেছি। তারপর বংশী ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। টিনের ছোট একটি খুপড়ি, পাখির খাঁচার মতো ঘর, আসবাবপত্রের মধ্যে খান কয়েক বাসন কোসন, পান খাওয়ার সরঞ্জাম, দেয়ালে টাঙানো ছোট মতো একখানা আয়না, আর দড়িতে ঝুলানো একখানা জীর্ণ গামছা। সুখদা তার দৃষ্টি অনুসরণ করে হাসল। ধন দৌলত দেখছ বুঝি ঘরের? কিছু নেই, ওবারে দুর্ভিক্ষে সব বেঁচে খেতে হয়েছে। তারপর হলো অসুখ। হঠাৎ সুখদা থেমে গেল। তারপর বলল, দেরি করবে নাকি বেশি? তাহলে কিন্তু আরো বেশি লাগবে। বংশী অদ্ভুত একটু হাসল। তাহলে আর দেরি করে লাভ কি? সুখদা হাত পেতে বলল, তবে? বংশী ট্যাগ থেকে 2খানা 1 টাকার নোট সুখদার হাতে ফেলে দিল। সুখদা উঠে পড়ল। দড়ি থেকে গামছাটা পেড়ে নিয়ে শাড়িখানা বদলে সযত্নে দড়িতে আবার টাঙিয়ে রাখল। তারপর বিছানায় এসে বসল। বলল, ও মা, ওদিকে যাচ্ছ কেন? বংশী ততক্ষণে এক লাফে উঠে দড়ি থেকে শাড়িটা পেড়ে বগলে পুড়েছে। সুখদা সে দেখেছে, সবিস্ময়ে চেঁচে উঠল, ও মা, কোথায় যাব গো? এই জন্যে ঘরে এসেছ নাকি তুমি?
বংশীকে বিনা বাক্যে দড়ির দিকে এগোতে দেখে সুখদা তাকে গিয়ে একেবারে জাপটে ধরল। তারপর ক্ষণক্ষণে গলায় চেঁচিয়ে উঠল, ও পদ্ম, ও বিন্দি। কিন্তু সঙ্গে সঙ্গে বংশী মুখ চেপে ধরল সুখদার এবং হাতের কাছে আর কিছু না পেয়ে টান দিয়ে তার পরনের গামছা খুলে নিয়ে শক্ত করে মুখ বেঁধে ফেলল। সুখদা হাত দিয়ে সেই বাঁধন খুলবার চেষ্টা করছে দেখে এক হাতে তার দুটো হাত জোর করে ধরে আরেক হাতে বেড়ায় টাঙানো দড়িটা ছিঁড়ে নিয়ে কষে দু হাত বেঁধে ফেলল সুখদার। ধস্তাধস্তিতে সুখদা ততক্ষণে বিছানায় চিত হয়ে পড়ে গেছে। এতক্ষণে বংশী নিশ্চিন্ত। শাড়িটা বকল দাবা করে মৃদু হাসে একবার সুখদার দিকে তাকালো, কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখের হাসি মিলিয়ে গেল। চোখের সামনে সেই উলঙ্গ অনাবৃত নারী দেহ। হঠাৎ এরকম আরেকটা অসহায় দেহ মনে পড়ে গেল, কিন্তু এ যে আরও দুঃসহ, আরও কুশ্রী, আরও কদর্য। শাড়ি পরবার ধরনে যাকে 18-19 বছরের যুবতী বলে মনে হয়েছিল, অনাবৃত দেহে তার শিথিল চর্ম প্রৌঢ়ত্ব বেরিয়ে পড়েছে। শুধু তাই নয়, সর্বাঙ্গে চাকা চাকা ক্ষতচিহ্ন। বুকের ওপর বিকৃত বিস্তীর্ণ দুটি মাংসপিণ্ডের মাথায় বড় বড় দুখানা ঘা থকথক করছে। মুহূর্তকাল আড়ষ্ট কুঞ্চিত দেহে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বংশী। তারপর হঠাৎ দুই চোখ বুজে সেই কমলা রঙের শাড়িখানা ছুঁড়ে দিল সুখদার কুৎসিত দেহটার উপরে। ততক্ষণে পদ্ম আর বৃন্দারা রুদ্ধ দ্বারের কাছে ভেড় করে দাঁড়িয়েছে, আর পেছনে পেছনে এসে পৌঁছেছে থানার নরহরি কনস্টেবল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প আবরণ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।